এটা এটাই হলো আসল ওয়ার্ল্ড কাপ। এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এই যে একটা গল্প অসম্পূর্ণ থেকে যাওয়ার বেদনা, এই জিনিসটাই ওয়ার্ল্ড কাপ ট্রফিকে এক সত্যিকারের মূল্য দেয়। ইট ইজ নট দ্য ফ্যাক্ট এই টুর্নামেন্টের শেষে একটা দল আগামী 4 বছরের জন্য ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হবে। ইট ইজ নট। বিষয়টা হলো একটা দল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য যে মূল্যটা দিতে হয়, আর সেই মূল্যটা তৈরি হয় এইসব হার্টব্রেক স্টোরি দিয়ে, এইসব গল্প দিয়ে, যেগুলো একটা পুরো জেনারেশনের হৃদয় ভেঙে দেয়। বন্ধুরা, এটাই হলো ওয়ার্ল্ড কাপ। আমরা প্রস্তুত ছিলাম, কারণ দিস ওয়াজ সাপোজ টু বি দ্য লাস্ট ড্যান্স ফর অ্যাটলিস্ট দ্য বিগ থ্রি অফ ফুটবল। আর দেখতে দেখতেই আমরা প্রায় সবাই মেনে নিয়েছিলাম, যদি এদের কেউ জিতেও যায় তবু হচ্ছে বাকি দুজনকে কাটতেই হবে। আর গত রাতে ইট ওয়াজ নেইমার জুনিয়র টার্ন। ব্রাজিল হ্যাজ বিন নক আউট বাই আ নরওয়ে সাইড, যারা ছিল আন্ডারডগ। আর ভাই, লেটস বি অনেস্ট, তুমি আমরা সবাই হচ্ছে কেউ অবাক হই নেই। যদি তুমি এই দুই দলকে ফলো করে থাকো, তাহলে তোমরা অবাক হওয়ার কথা না ভাই। তুমি শুধু এই সত্যিটা মেনে নিতে পারছো না যে এটাই সত্যি ঘটেছে। ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই আমাদের এটাই ভয় ছিল ভাই, এমন কিছু হয়ে যেতে পারে। কালকে আমি প্রেডিকশনেও দিয়েছিলাম যে 2-1 গোলে হচ্ছে নরওয়ে জিতবে এবং হালান্ড স্কোর করবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা এটা ঘটবে বলে বিশ্বাস করিনি কেউ। ঠিক যেমন আমরা ভাবিনি যে ইংল্যান্ড এতটা ভয়ঙ্কর দল হতে পারে ভাই, যে সামনে যে কোনো পরিস্থিতি এনে রাখো না কেন ওরা বেরিয়ে আসবেই। কেন, বেলিংহাম আর গর্ডন যেন দুইটা ভিয়েগরা হচ্ছে খেয়ে মাঠে নামছিল। কিন্তু গত রাতে ব্রাজিলের এই হার একটা পুরো জেনারেশন কোনোদিনও ভুলবে না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, নেইমার জুনিয়র হ্যাজ রিটায়ার্ড ফ্রম ইন্টারন্যাশনাল ফুটবল। এটা ফুটবলের ইতিহাসে সবচেয়ে অসম্পূর্ণ গল্প। এই ওয়ার্ল্ড কাপ এটাই ছিল সেই সময় যেখানে হচ্ছে হয়তো নেইমার শেষবারের মতো একটা লাস্ট ডান্স দেবে, সত্যি একেবারে হারিয়ে যাওয়ার আগে। কারণ চোখের আড়ালে চলে যাওয়ার আগে নেইমার হচ্ছে এর একবার ওয়ার্ল্ড কাপ স্টেজে উঠে সবাইকে দেখিয়ে দিবে, ভাই দ্যাটস হাউ গুড আই ওয়াজ। তোমাদের আমাকে বলে দেওয়ার দরকার নেই যে নেইমারের লেগেসি ফুটবল দুনিয়ায় কী ছিল। রোনালদো আর মেসি মানুষের কাছে প্রায় গডের পর্যায়ে, আর সেই কারণেই মানুষ নেইমারের দিকে তাকিয়ে থাকতো। কারণ মানুষের এমন একজন দরকার ছিল যার সঙ্গে তারা নিজেকে রিলেট করতে পারবে, যার যে একটু ইমপারফেকশন ছিল তার মধ্যে, ফুটবল পিচে একটু দুষ্টমি, একটু পাগলামি, আর সেটা তারা নেইমারের মধ্যেই পেত। তাই তো আমরা হচ্ছে এত গাধার মতো আছে 11 নম্বর জার্সি পরতাম আমরা। আর ওয়াও বন্ধুরা, ওয়াও, এই ওয়ার্ল্ড কাপ গত রাতে ব্রাজিল ছিটকে গেল ভাই, আমি সত্যি স্পিচলেস। সত্যি বলতে এই ম্যাচে আমার অনুভূতি বোঝানোর জন্য আমার কল্পনার বাইরের শব্দ খুঁজে বের করতে হচ্ছে। কারণ প্রথম কথা হলো আমি ভীষণ ইনরেজড, কারণ গত রাতে আমরা যে ম্যাচটা দেখলাম, প্রথমেই যদি বাদও দেই সেই ডিসরেসপেক্ট যেটা হচ্ছে ব্রাজিল তাদের প্রতিপক্ষের প্রতি দেখিয়েছে, আমার মনে হয়েছে ব্রাজিল এই ম্যাচটা হেরেছে কারণ তারা নরওয়েকে আন্ডার এস্টিমেট করেছিল। গত রাতে ব্রাজিল না ঠিকমতো বল চালিয়েছে, না বল ধরে রাখার চেষ্টা করেছে, না তাদের মধ্যে বল রাখার ইন্টেন্ট ছিল, থাকলেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল একদম ঢিলে ঢালা। প্রথমার্ধে তারা একটা পেনাল্টি পেয়েছিল, আর ভিনিসিয়াস জুনিয়র যে ব্রাজিলের সেরা খেলোয়াড় ছিল এবং এই ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা খেলোয়াড়, সে তারই উচিত ছিল সেই পেনাল্টি নেওয়া, ব্রাজিলকে এগিয়ে নিয়ে যাওয়া। আর তারপর হচ্ছে সম্ভবত আরও 2-3টা গোল সে করতে পারতো, কারণ যদি সে সেই পেনাল্টি স্কোর করতো তার হচ্ছে মধ্যে একটা কনফিডেন্স চলে আসতো। কিন্তু না, ওরা সিদ্ধান্ত নেয় সেই পেনাল্টি দেবে ব্রুনো গুইমারেসকে। ম্যাচের পর অ্যাঞ্চেলোত্তি এই হচ্ছে সাফাই দেওয়ার জন্য একটা ইন্টারভিউ বলেছিল যে আমাদের কাছে একটা রিপোর্ট আছে যেটা অনুযায়ী টপ 5 পেনাল্টি ঠিক আছে তাদের কাছে ছিল, তাদের কাছে একটা লিস্ট ছিল টপ 5 পেনাল্টি ঠিক আছে, আর সেখানে রাফিনায়ের বেস্ট পেনাল্টি রেকর্ড আছে, কিন্তু ও ইনজুর্ড ছিল। নেইমার তো বেঞ্চে ছিল, সে তাকে দিতে পারতেছিল না। আর ইগোর থিয়াগো ছিল যেই লিস্টে, কিন্তু তাকে তো ওকে নামাই না, অ্যাঞ্চেলোত্তি তাকে খেলাই না, শুধু একটা ম্যাচ খেলিয়ে তাকে বসায় রাখছিল। তারপর তাদের লিস্টে ছিল নাকি ব্রুনো গুইমারেস। অনফিল্ডে বেস্ট রেকর্ড ছিল তার হচ্ছে পেনাল্টি নেওয়ার। অ্যাঞ্চেলোত্তি দাদা, ব্রুনো গুইমারেস তার পুরো কেরিয়ারে মাত্র এর আগে 3টা পেনাল্টি নিয়েছে, শুধুমাত্র কাভার আপের জন্য। এইগুলা যে উল্টাপাল্টা কথা বলতেছিল তুমি পাগলের মতো, এটা ছিল আমার দেখা সবচেয়ে বাজে কাভার আপ। মনে হচ্ছিল ব্রাজিল শুধু চাইছিল আরও বেশি খেলোয়াড় যেন স্কোর শিটে নাম তুলতে পারে, কারণ এটাই ছিল তাদের উদ্দেশ্য, যাতে টুর্নামেন্টের আরও গভীরে গেলে ওই খেলোয়াড়দের মোরাল বুস্ট হয়। কিন্তু এতেই কি হয়? এটা কোনোভাবেই যথেষ্ট কারণ না যে তুমি হচ্ছে তোমার ওয়ার্ল্ড কাপের সেরা খেলোয়াড় এত গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি দিবে না তুমি ভিনিসিয়াস জুনিয়রের বদলে ব্রুনো গুইমারেসকে পেনাল্টি নিতে বলেছো। এটা একটা ম্যাচের ছিল একেবারে ডিসগ্রেসফুল ডিসিশন।
আর শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত তাদের বিপক্ষে গেছে। পুরো ম্যাচটা তারা খেলেছে মাত্র 35 পজিশন নিয়ে। কিন্তু জানো কেন আমরা অবাক হইনি? কারণ সত্যি বলতে ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন দেওয়ার আগে আমি জানতাম এইরকমটাই হবে, কিন্তু তারপরেও আমি ব্রাজিলের অনেক প্রশংসা করেছি, কারণ আমি যে ভেবেছিলাম কার্লো আনচেলত্তি সত্যি এই দলটাকে ঘুরিয়ে দাঁড় করে দিয়েছে। ভিনিসিয়াস জুনিয়র এই দলকে কাঁধে করে টেনে নিয়ে যাচ্ছে, মার্কিনোস দুর্দান্ত খেলতেছে, গ্যাব্রিয়েল মাগালেস দুর্দান্ত খেলতেছে, সবাই ভালো খেলতেছে পুরো টিমের। আমি ভাবছিলাম ভাই এই দলটা ঘুরে দাঁড়িয়েছে, সবার বেস্ট পসিবল আউটকাম দিতেছে সবাই। ব্রুনো গুইমারেস, পাকুয়েতা, এই খেলোয়াড়রা যারা গত বছরে যেন ফুটবল থেকে হারিয়ে গিয়েছিল, তারাই আবার তাদের নিজেদের পিক ফর্মে চলে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু আবার বেস লাইনে নেমে এলো। তারপর এলো নেইমার জুনিয়রের এই দলে ফেরা, এই দলে ফিরে আসার গল্প, এই দলে ফিরে আসার আবেগ, সেই আবেগেই সবাইকে বিশ্বাস করিয়েছে এই ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারে। দিস ব্রাজিল টিম অ্যাকচুয়ালি ক্যান উইন দ্য ওয়ার্ল্ড কাপ। কিন্তু বন্ধুরা, বাস্তবে কখনোই সেটা ছিল না, কখনোই না। আমরা সবাই শুধু আবেগে ভেসে গিয়েছিলাম এই ব্রাজিল দলকে নিয়ে, কারণ ওয়ার্ল্ড কাপে ব্রাজিল মানেই ওয়ার্ল্ড কাপ, ব্রাজিল মানেই ফুটবল, এটা সবসময় থাকবে। কিন্তু গত রাতে যেভাবে নরওয়েকে হালকাভাবে নিয়েছে, আর এই নরওয়ে দল, এই আর্লিং হালান্ড, ভাই আমি ভয় পেয়ে গেছি ভাই। গত রাতে আর্লিং হালান্ডকে দেখে আমি সত্যি ভয় পেয়ে গেছি। প্রথমেই তার সেই প্রথম গোলটা, সেই হেডার, যেভাবে গ্যাব্রিয়েল মাগালেসকে সে পুরোপুরি বিট করে আউটমাসেল করেছে, এই গোলটার রিপ্লে দেখো ভাই, ওই মুভমেন্টটা দেখো, যে সে একেবারে গ্যাব্রিয়েলের পেছন থেকে দৌড়ে ঢুকে পড়ে। গ্যাব্রিয়েল একদম প্রস্তুতি ছিল না, পুরো ম্যাচ জুড়ে গ্যাব্রিয়েল খুব ফিজিক্যাল ফুটবল খেলেছে হালান্ডের বিপক্ষে। আর আর হালান্ড এসব পছন্দ করে, সে এইসব উপভোগ করে, সে গ্যাব্রিয়েলকে এই জন্যই রিসপেক্টও করে। এদের মধ্যে এই ব্যাটেল আমরা প্রিমিয়ার লিগে অনেকবার দেখেছি, কিন্তু এই গোলের সময় হালান্ডের মুভমেন্টই বলে দেয় যে কেন সে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকার, কেন সে যদি এভাবেই খেলতে থাকে তাহলে পুরো ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা গোল স্কোরার হয়েই সে অবসর নেবে। আর তারপর সেই সেকেন্ড গোল একেবারে রিডিকুলাস লেভেলের গোল ছিল, যেটা এই ম্যাচে তার দ্বিতীয় গোল একেবারে অবিশ্বাস্য গোল ছিল ভাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্সের বাইরে থেকে শট নিয়ে আসে, এত পাওয়ার ছিল শটটায়, একজন ডিফেন্ডারের দুইয়ের পায়ের ফাঁক দিয়ে যে অ্যালিসনকে রিয়াক্ট করার মতো কোনো টাইম দেয়নি, লিটারেলি অ্যালিসনকে রিয়াক্ট করার মতো টাইম দেয়নি। সেই গোলটা এতটা মাইন্ড ফ্রিকিং ব্লোয়িং ছিল ভাই। কিন্তু এটা শুধু দেখিয়ে দেয় হালান্ড কতটা ভয়ঙ্কর। হি ইজ আ মনস্টার, ভাইকিং, হি ইজ হিম ভাই। আর আমি হালান্ডকে ভীষণ ভালোবাসি, তার পার্সোনালিটি, সে যেভাবে কথা বলে, যেভাবে সে নিজের প্রতিপক্ষদের নিয়ে সম্মানের সঙ্গে কথা বলে, আমি এই মানুষটার ভীষণ ভালোবাসি ভাই। হ্যাঁ, ওর অনেক ফ্লজ আছে, সে সত্যি একটা ম্যাচের 70 মিনিট পুরো অদৃশ্য থাকতে পারে, ইনভিজিবল হয়ে যাবে, তারপরও পুরো ম্যাচে মাত্র 30টা টাচের মতো নিবে, পুরো ম্যাচে বক্সের ভেতরে মাত্র 3টা শট নেবে, আর তার সেই 3টা শটের মধ্যে 2টা গোল হয়ে যাবে, এতটাই ইনসেন্স সে। আর এই খেলোয়াড়ই প্রায় একাই এসে এই নরওয়ে দলকে কোয়ার্টার ফাইনালসে তুলে দিয়েছে, যেখানে ওদের প্রতিপক্ষ ইংল্যান্ড হবে। আর ইংল্যান্ড গত রাতে এমন একটা ম্যাচ খেলেছে যেটাকে সহজেই এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হিসাবে বলা যায়। আমি জানি প্রতিটা ভিডিওতেই আমি বলতেছি, কিন্তু ইউনো গাইজ যে একটার পর একটা ম্যাচ এতটা ভালো হচ্ছে যেখানে না বলে কোনো উপায় নেই। গত রাতে জুড বেলিংহামের বেস্ট পারফরমেন্স ছিল, যেমন আমরা জিদানকে নিয়ে কথা বলি, ও মাই গড, কীভাবে সে পুরো মিডফিল্ডটা দখল করে নিয়েছিল, ঠিক তেমনই গত রাতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা সম্ভবত জুড বেলিংহামের শুধু ইংল্যান্ডের হয়ে না, সে পুরো কেরিয়ারের সেরা একটা ম্যাচ দিয়েছে। মিডফিল্ডে বল উইন করা, ডিফেন্সিভলি সাহায্য করা, তারপর গোল করা, সব কিছু দেখিয়ে দিয়েছে সে কতটা কমপ্লিট মিডফিল্ডার। সে গোল করেছে 2টা, এবং সে একটা একদম লাস্টম্যান ডিফেন্ডিং করে ক্লিয়ারেন্স করেছিল, যেটা অবশ্যই গোল হয়ে যেত, যেটা গোল হলে 3-3 ড্র হয়ে যেত। এই ম্যাচটা তারা এইভাবে সহজে জিতে বের হয়ে আসতে পারত। আর ইংল্যান্ডের মেইন স্ট্রং পয়েন্ট তাদের মিডফিল্ড ভাই, অ্যান্ডারসন, ডেকলেন রাইস, জুড বেলিংহাম, আর এদের মিডফিল্ড যে এতটা মাস্কুলার, এতটা পাওয়ারফুল, এতটা ওয়েল ব্যালেন্সড, আর টেকনিক্যাল লেভেলেও এত ভালো যে ভাই পুরো সাউথ আমেরিকান দলগুলোর সঙ্গে টক্কর দেওয়ার মতো ক্ষমতা শুধু এই মিডফিল্ডের আছে। কারণ অন্তত ফিজিক্যালিটির দিক থেকে সত্যি বলতে আর কোনো মিডফিল্ডার নেই এই ইংল্যান্ডের মিডফিল্ড ছাড়া। সাউথ আফ্রিকান খেলোয়াড়রা যেভাবে ধাক্কা দিয়ে, যে রাশ, যার যে তারা সঙ্গে সত্যি ফিজিক্যালিটি দিয়ে লড়তে পারে, এরা ছাড়া আর কেউ করতে পারবে না ভাই। বুকায়ো সাকার প্রথম অ্যাসিস্টটাই দেখিয়ে দিয়েছে তার অ্যাবিলিটি। পুরো ম্যাচে অ্যান্থনি গর্ডনের প্রেসিং, তার সেই পেনাল্টি উইন করা, সবই দেখিয়ে দিয়েছে সে কতটা ফাস্ট। তারপর আমাদের কাছে হ্যারি কেন, তাকে নিয়ে তো আলাদা করে কিছু বলারই দরকার নেই বন্ধুরা। আর গতকালের ম্যাচটা এতটা ক্রেজি ছিল কারণ কুডোস টু মেক্সিকো, যারা এই পুরো ওয়ার্ল্ড কাপে অসাধারণ একটা ক্যাম্পেইন খেলেছে। ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে তারা একটা গোলও কনসিড করে নাই, আর এই ইংল্যান্ড দল যাদের ফেভারিট হওয়ার কথা ছিল তাদেরও দারুণ একটা ফাইট দিয়েছে। আর শেষ পর্যন্ত
তারা সম্মানের সঙ্গে লড়াই করেছে। এই ম্যাচটা সত্যি অসাধারণ ছিল বন্ধুরা। শেষ পর্যন্ত কি হবে জানি না, আজ রাতে কি হবে তাও জানি না। আজ রাতে আমাদের সামনে পর্তুগাল ভার্সেস স্পেনের একটা ক্রেজি ম্যাচ অপেক্ষা করতেছে, কিন্তু শেষ পর্যন্ত ভাই এটাই ফুটবল। তোমার কি জানা ছিল নেইমার কাটতে কাটতে মাঠ ছাড়বে? তোমার জানা ছিল না ইংল্যান্ড যে এমন একটা স্টেডিয়ামে যেটা যেন মহাকাশে তৈরি, সেখানে গিয়ে মেক্সিকোকে এইরকম ফাইট করে ম্যাচ জিতে আসতে পারবে? তোমার কি জানা ছিল এটা? ফুটবল সম্পর্কে আমরা কিছুই জানি না ভাই। এই ওয়ার্ল্ড কাপ সম্পর্কে আমরা কিছুই জানি না। আর এটাই এসে এর সৌন্দর্য, এটাই এর বিউটি। এই ওয়ার্ল্ড কাপ একবারে পাগলাটে ভাই। কে জিতবে আমি সত্যি জানি না। আমি জানি না, আমি যত প্রেডিকশন দিয়েছি এখন তার কোনো কিছুর ব্যাপারেই আমি কনফিডেন্ট নই, একদমই নই। আর এটাই হচ্ছে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ক্রেজি ব্যাপার। ওহ নেইমার, সবচেয়ে দুঃখের ব্যাপারটা হলো নেইমারকে হয়তো আর আমরা খেলতে দেখতে পারবো না। আসলে ব্যক্তিগতভাবে আমার জন্য সেটা সবচেয়ে দুঃখের ছিল না, কারণ আমি আগেই ভেবেছিলাম যাই হোক ব্রাজিলের সম্ভবত পারবে না এরা। এরা হয়তো রাউন্ড অফ 32 অথবা রাউন্ড অফ 16 থেকে বিদায় নেবে, কারণ এদের আপনারা যতই ওয়ার্ল্ড কাপে এসে তাদের ফর্ম ভালো হয়েছে, কিন্তু তারা তাদের কম্বিনেশন এটা একদমই ভালো ছিল না। তাই হয়তো নেইমার জুনিয়রের এই কান্না, এই হার্ট ব্রেকটা মেনে নেওয়া আমার জন্য অনেকটা সহজ হয়ে গেছে। কিন্তু আমি জানি পুরো একটা জেনারেশনের জন্য এটা মোটেও সহজ হবে না। আর যদি নেইমারের বিদায় এতটাই কষ্ট দেয়, তাহলে ভাই যেদিন মেসি আর রোনালদো তাদের রিটায়ারমেন্ট অ্যানাউন্স করবে, যখনই সেটা হবে, তখন ফুটবল ফ্যান্সরা কীভাবে সেটা একসেপ্ট করবে ভাই? মাই গড, ফুটবল ইজ নট রেডি বন্ধুরা, ফুটবল ইজ নট রেডি।